আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকতে যুক্তরাষ্ট্রের আশ্বাস, নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক। 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। নির্বাচন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলনে থাকার আহ্বান। তৈরি পোশাক খাতের চলমান শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক মালিক পক্ষ একমত। আজ থেকে সব কারখানা চালুর প্রত্যাশা। এবং শেষ টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার ম্যাচ শুরুর আগে 2 দিন অনুশীলন করবে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠক। এ যাবৎকালে জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার এটি প্রথম বৈঠক। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে জড়িয়ে নেন জো বাইডেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস লেড যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরো। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত একটি আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা। প্রেক্ষাপট উনি তুলে ধরেন কিভাবে হলো, কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো, রেভলিউশনের সময় বা রেভলিউশনের ঠিক অব্যবহিত পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা সুন্দর বই আর্ট বুক হয়েছে, সেটার কপি ওনাকে দিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রূপন এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। একটা মিটিং হচ্ছে জাস্টিন ট্রুডোর সাথে। ওই মিটিং এ অনেকগুলো জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে, এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরের সবচেয়ে বড় সাফল্য সফরের দ্বিতীয় দিনই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠকে জো বাইডেন প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি বাংলাদেশের জন্য সম্মান এবং গৌরবের। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে জকর মালিথা, চ্যানেল আই। এছাড়াও নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে আরো খবর জানাতে সেখানে আছেন চকর মালিথা। যাচ্ছি তার কাছে। চকর, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ ও আগামীকাল কি কি কর্মসূচি আছে? প্রিয়াঙ্কা, আমি এখন আছি এই ম্যানহাটনের একটা 7 স্টার হোটেল, গ্র্যান্ড হায়াত হোটেল। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যখন জাতিসংঘে আসেন তারা সাধারণত এখানেই থাকেন। বিগত বিভিন্ন সরকার প্রধানরা, বাংলাদেশের বিভিন্ন সরকার প্রধান বিভিন্ন সময় এই হোটেলেই থেকেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখানেই অবস্থান করছেন, এই হোটেলে উনি আছেন। সাংবাদিকরা আমরা এখানে অপেক্ষা করছি সারাদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে। প্রধান উপদেষ্টার আর প্রেস সচিব উনি ঠিক এখানকার স্থানীয় সময় 9:30টার সময় সাংবাদিকদের সাথে কথা বলবেন, এই জন্য আমরা অপেক্ষা করছি। আপনার যেটা প্রশ্ন ছিল যে আজকে দিনের যেসব কর্মসূচি ছিল এবং আগামীকাল যে কর্মসূচি, আজকের দিনের কর্মসূচি আমার নিউজে যেটা ছিল সেটাই মূলত তাই, এর বাইরে আর কিছু ছিল না। তবে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক। এটি এ যাবৎকালে জাতিসংঘে যত অধিবেশন হয়েছে এটি একটি বিরল ঘটনা। এর আগে কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়নি। এই বৈঠকটা নিয়েই আসলে এখানে যারা বাংলাদেশের মানুষ আছেন, প্রবাসী আছেন বা সরকারের যারা লোকজন আছেন সবাই খুব উচ্ছ্বসিত এবং পাশাপাশি এখানে বিভিন্ন দেশি বিদেশি যারা বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধান যারা এসেছেন তারাও বিষয়টাতে অবাক হয়েছেন যে অনেক বড় বড় দেশের লোকজন যারা জো বাইডেনের সাথে সাক্ষাৎ পাননি, সেহেতু বাংলাদেশের মতো একটি দেশের সরকার প্রধান খুব সহজে কিভাবে সাক্ষাৎ পেলেন এটা নিয়েও অনেকের একটা কৌতূহল আছে। সবকিছু মিলে আজকের প্রথম দিনটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাজিমাত করেছেন, অনেকেই সেটা বলছেন। আর উনি বিভিন্ন কর্মসূচি যেটা ছিল সেটা আমার নিউজেই ছিল। আর আগামীকাল যে কর্মসূচি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামীকাল উনি অনেক দ্বিপাক্ষিক বৈঠক করবেন, সাইড মিটিং এগুলো তো থাকবেই। তবে কালকের উল্লেখযোগ্য বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই শাহবাজ শরীফের সাথে 1-to-1 বৈঠক রয়েছে, কালকে জাতিসংঘের ভিতরেই হবে। সেটা একটি উল্লেখযোগ্য বিষয়। সেই বৈঠকটা নিয়েও আমরা আগামীকাল হয়তো কথা বলতে পারবো। আর আজকে যে 9:30টায় যে প্রেস কনফারেন্স হবে সেই প্রেস কনফারেন্স থেকে আমরা যদি নতুন কিছু পাই, সারাদিনের বিভিন্ন বিষয় বা সাংবাদিকরা জানে না এমন কোনো বিষয় আমরা যদি জানতে পারি, ওই প্রেস কনফারেন্স থেকে জানতে পারি, সেটা আমরা চ্যানেলের দর্শকদের জন্য পরবর্তী সংবাদে জানাবো। তবে একটি কথা আবার বলছি, বারবার বলতে চাই, সেটি হচ্ছে যে আসলেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেছে। সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে জো বাইডেনের বৈঠক, এবং এই বৈঠকটা আসলে আজকে দেশে বিদেশে শুধু বাংলাদেশে নয়, শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নয়, এই জাতিসংঘে যারা যেসব দেশ অংশগ্রহণ করছে সম্মেলনে 79তম সম্মেলনের সব দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ চকর। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। চ্যানেল আইকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা থাকলে 18 মাসের আগেও নির্বাচন দিতে পারে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ধৈর্য ধারণ করে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে। রাহুল রায়ের রিপোর্ট।
অন্তর্বর্তী সরকার যাতে 18 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে সেজন্য সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। কোনো কিছু পরিষ্কার বলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনে করছেন সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে অনেক কিছু। আমরা ওয়েলকাম করি সেনাপ্রধানের বক্তব্যে, তবে আমরা আশা করি যে তিনি যে কথাটা বলেছেন 18 মাসের মধ্যে, 18 মাস পরে বা 18 মাসের মাথায় এটা বলেন না, 18 মাসের মধ্যে আমরা বিশ্বাস করি যে 18 মাসের মধ্যে যদি এই সরকার আন্তরিক হয়, প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব, যত শীঘ্র সম্ভব। তো এটা 18 মাসের আগেই এটা সম্ভব, এবং যত দ্রুত সম্ভব তত দেশের জন্য, জনগণের জন্য, এই সরকারের জন্য মঙ্গল। নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই সরকারকে আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই, কিন্তু আমরা বারবারই বলছি যে সংস্কারের মধ্যে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচন সংক্রান্ত বিষয়ে, এবং সেই নির্বাচন আদায় করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়নি। তাই আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের আবেদন যে ধৈর্য সহকারে আমরা যেন এই আন্দোলন চালিয়ে যাই। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন আন্দোলনের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতিও নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া গণসংহতি আন্দোলন আগামী নির্বাচনে কাদের সাথে জোট করবে তা নিশ্চিত নয়। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, গণমানুষের রাজনীতিতে যাদের সাথে কর্মসূচি ও লক্ষ্যের ঐক্য তৈরি হবে তাদের সাথেই জোট করবেন তারা। তিনি মনে করেন জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে জনগণ আরও শক্তিশালী হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। নিবন্ধন পেতে দীর্ঘ 7 বছর আইনি লড়াই করেছে দলটি। গতিশীল অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংবিধান সংশোধনে রাজনৈতিক দল ও পেশাজীবী সহ সব ক্ষেত্রের মতামতকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দলের প্রধান সমন্বয়কারী। আমাদের এই নতুন যে সংজ্ঞা, নতুন বন্দোবস্ত, নতুন সংবিধানের দিকে যাওয়া, সেইটার লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চেয়েছি, এবং সেই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা কিভাবে হবে সে আলাপ আলোচনাটা চলছে, এবং এই আলাপ আলোচনাটা আমরা বলবো যে যথাসম্ভব রাজনৈতিক জাতীয় ঐক্যমত্যের মধ্যে হওয়া দরকার। সেটা বাংলাদেশকে তার নাগরিকদের যেমন শক্তিশালী করবে, আর নাগরিক শক্তিশালী হওয়া মানে হচ্ছে জনগোষ্ঠী শক্তিশালী হওয়া, তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়া, এবং এটার মধ্য দিয়ে আমরা আসলে বিশ্বের কাছে নতুন বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বর্তমান রাজনীতি, দেশের নীতি ও বিদ্যমান আইনে গণমানুষের স্বার্থ প্রতিফলিত হচ্ছে না জানিয়ে জোনায়েদ সাকি বলেছেন, গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দলকে তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানান জোনায়েদ সাকি। আমরা গণমানুষের স্বার্থের প্রতিফলন দেখতে চাই রাষ্ট্র, রাজনীতি, আইনে, সবকিছুতে। তো সেই প্রতিফলনটা দেখার ক্ষেত্রে যাদের সাথে কর্মসূচিগত ঐক্যের জায়গাটা সৃষ্টি হবে, লক্ষ্যের ঐক্যের জায়গা সৃষ্টি হবে, তাদের সাথে নিশ্চয়ই আমরা আমাদের জোট গঠনের জায়গা, কিংবা আমাদের নির্বাচন মোকাবেলা একসাথে করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা ভাববো। জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের যৌক্তিক সময় কখন হবে তা অন্তর্বর্তী সরকারের কাজের উপর নির্ভর করছে। এটি কোনো একক পক্ষের নয়, আলোচনার মাধ্যমে নির্ধারণ করার বিষয়। একটা কাঠামো সরকার গড়ে তুলবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক খাতের চলমান শ্রম অসন্তোষ নিরসনে একমত হয়েছে শ্রমিক ও মালিক পক্ষ। কয়েকজন উপদেষ্টার মধ্যস্থতায় যৌথ বিবৃতিতে সই করেছেন তারা। আজ থেকে সব কারখানা চলবে বলে আশা করছে সরকার। এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন কারখানায় কিছুদিন ধরেই অসন্তোষ চলছে। নানা উদ্যোগেও সে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়নি। এই অবস্থায় সচিবালয়ে মালিক, শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের 50টি দাবির মধ্যে 18টি দাবি মেনে নিয়েছেন মালিকরা।
10ই অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত 225 টাকা হাজিরা বোনাস দেয়া, মাতৃত্বকালীন ছুটি 120 দিন করা সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। রেশনিং ব্যবস্থা, এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল। সেই বিষয়ে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। আগামী 10ই অক্টোবর 2024-এর মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো পক্ষ যদি অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে, এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। তৈরি পোশাক শিল্প খাত যেন হাতছাড়া না হয়, সেজন্য সতর্ক থাকার আহ্বান উপদেষ্টাদের। বাংলাদেশে গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত, তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। শ্রমিক মালিক একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাঁচলে আমরা সবাই বাঁচবো। আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। ন্যূনতম মজুরি নির্ধারণ করা সহ শ্রমিকদের আরও দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 9টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতা, ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন। তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপুর বাসায় বেড়াতে যান জামাল উদ্দিন। সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 70-এর দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামাল উদ্দিন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত 15 বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। 7 বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জামাল উদ্দিন। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তাসফিন হোসেন।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫.৫ শতাধিক নিহতের পরদিনই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাত ভোর হিজবুল্লাহর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছেন লক্ষাধিক মানুষ। ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছেন তারা। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিটো এয়ারফিল্ডেও হামলা করেছে তারা। এছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে ৬০ কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানায় আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। এবারে কৃষি সংবাদ। আকস্মিক বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির পেঁপে চাষিরা। এরই মধ্যে বহু গাছ মরে গেছে, বাগানের গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করেছে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর সময় চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়েছিলেন চট্টগ্রাম ফটিকছড়ির স্থানীয় দুই যুবক মোহাম্মদ হালিম ও মোহাম্মদ ওসমান ঘনি। রোপণ করেছিলেন ৫০০ বেশি পেঁপের চারা। ৩ লাখ টাকার বেশি বিনিয়োগ করেছিলেন ৪০০ শতাংশ জমিতে। বন্যার পানি ও টানা বৃষ্টিতে গাছের গোড়া পচে অধিকাংশ গাছ মরে গেছে। আমাদের একটা স্বপ্ন ছিল যে কৃষির মাধ্যমে আমরা নিজেদের আর্থিক এবং সামাজিক অবস্থানের উন্নতি করব। এইবার বন্যায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। তো স্বপ্ন আসলে দেখা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যখন এবার এই বন্যার প্রথম বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অলরেডি পেঁপের হারভেস্টিংয়ের সময়টা শুরু হয়েছিল। পেঁপেগুলো আমাদের এমন হয়েছে সিচুয়েশন যে পাকতেছে, বৃষ্টিতে নষ্ট হচ্ছে, কিন্তু আমরা বিক্রি করতে পারিনি। সার্বিক বন্যার কারণে কোথাও বিক্রিও হচ্ছিল না। পেঁপে এগুলা যে ছিঁড়বো গাছ থেকে ওই ধরনের কোনো সিচুয়েশনে ছিল না। বন্যা ও বৃষ্টির পানিতে ফটিকছড়ি উপজেলার পেঁপে বাগানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব বের করতে কাজ করছে কৃষি বিভাগ। এরা যে স্বপ্ন নিয়ে পেঁপে বাগান নিয়ে আগাছিল, স্বপ্নটা ওদের বাস্তবায়ন হওয়ার হয়ে গেছিল অলরেডি, কিন্তু এই বন্যার কারণে এদের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। কৃষি বিভাগ চেষ্টা করতেছে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবার ফটিকছড়ি উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বন্যায় দেশের সবচেয়ে বেশি আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শহরাস্তি উপজেলায় ১৬০০ টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সর্বোচ্চ আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শহরাস্তি উপজেলা। এ অঞ্চলে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকায় সমস্যার সমাধানে সরকারিভাবে ৫,৭৬৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়। তবে সাম্প্রতিক বন্যার পর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এসব নলকূপ। সুপেয় পানির তীব্র সংকটে বাড়ছে আর্সেনিক আক্রান্ত হওয়ার ঝুঁকি। ২৮টা ফ্যামিলির মধ্যে শুধু একটা আর্সেনিক মুক্ত কল আছে, আর সম্পূর্ণ কলগুলো আর্সেনিক যুক্ত। অনেক কলে পানি দূষিত হয়ে গেছে, তো অনেক কলে পানি খাইতে পারিনি। খাইতে হলে নোংরা পানি নিয়ে খাইতে হবে। পিউ জলেরও যথেষ্ট অভাব ছিল। এই যে যারা এখানে অবস্থান করছে, এখন এই কলগুলো কিভাবে সংস্কার করা যায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। ক্ষতিগ্রস্ত নলকূপ ব্যবহার উপযোগী করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আমাদের অনেকগুলো টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সরকারি বেসরকারি মিলিয়ে। এখন হচ্ছে বন্যার পানি নেমে গেলে আমরা সেগুলো বিশুদ্ধকরণের কাজ শুরু করবো। কাজ এখনো চলমান আছে। আমি আমার উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিশুদ্ধ পানি, এই যে টিউবওয়েলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে পানি বিশুদ্ধকরণের কার্যক্রম অংশ হিসেবে কি করা যায় সেটা চাইতে দিয়ে দেখছে। তো আমাদের স্যারেরা সে ব্যবস্থা নিলে আমরা অতি দ্রুত কাজ শুরু করব। সংকটপূর্ণ পরিস্থিতিতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ বাড়ানোর তাগিদ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।